আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। যেমনটা আপনাদের কথা দিয়েছিলাম যে গতকালের ভিডিওতে থাকা 4টা অমীমাংসিত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব আজকে। তো হাজির হয়ে গেছি। তো যেমনটা আমরা গতকালের ভিডিও শেষ হবার পরে মাথায় প্রশ্নগুলো এসেছিল, তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই সিনেমাতে আসলে হচ্ছিলটা কি। তো এই সিনেমার সম্পূর্ণ কনসেপ্টটা হচ্ছে একটা টাইম লুপ আর একটা অতি পুরনো রহস্যময় পাথর। তো এই গল্পে কে সর্বপ্রথম এই ঘাস বাগানের ভেতরে এসেছিল সেটা বলা অসম্ভব, কারণ এটা একটা সাইকেল, এটা একটা বৃত্ত। তো আর বৃত্তর ক্ষেত্রে আপনি কখনোই বলতে পারবেন না যে বৃত্তের শুরু কোথা থেকে হয়েছে আর শেষ কোথায়, বৃত্তের মাথা কোথায়, মানে এটা বলা অসম্ভব। তবে এই গল্পের ক্ষেত্রে গল্পের চরিত্রগুলোর একজনের মাধ্যমে আরেকজন যে এই বাগানের ভেতরে ঢুকেছিল এটা একবারে বাস্তব সত্য কথা। কারণ টোবেন ঢুকেছিল আপনার বেকির বয়ফ্রেন্ডের ডাকের কারণে, আর টোবেনের ডাকের কারণে ঢুকেছিল বেকি আর ক্যাল। তো এটাই হচ্ছে মূলত ব্যাপার। এছাড়াও এই ঘাস বাগান কিন্তু সময়কে পরিবর্তন করার ক্ষমতা রাখে, আবার একই সাথে সময়ের সাথে সাথে স্থানকেও পরিবর্তন করার ক্ষমতা রাখে। তো এই পুরো ঘাস বাগানটাকে আসলে আমরা একটা ব্ল্যাক হোলের মতো ধরে নিতে পারি, যেখানে ক্যাল আর বেকি মাত্র 2 দিন কাটিয়েছিল, অথচ বেকির বয়ফ্রেন্ড যখন তাদেরকে খুঁজতে আসে ততদিনে বাহিরের দুনিয়াতে 2 মাস কেটে গিয়েছিল। আবার স্থানের ক্ষেত্রেও একইভাবে ব্যাপারটা এক্সপ্লেন করা যায়। যেমন ব্ল্যাক হোলের কাছে আপনি যদি সামনের দিকে দেখেন তাহলে আপনি আসলে আপনার পেছনে কি ঘটছে সেটা দেখতে পারবেন। এখানেও আবার দেখেন যে বেকির বয়ফ্রেন্ড যখন আকাশের সূর্যকে সামনের দিকে রেখে হাঁটছিল, হঠাৎ করে সূর্য কিন্তু তার পেছনে চলে গিয়েছিল। আবার এক এক সময় এক একজন এক এক স্থানে চলে যেত। তো এই ব্যাপারটাও কিন্তু শুধুমাত্র ব্ল্যাক হোলেই সম্ভব। তো এই পুরো ঘাস বাগানটাকে আমরা একটা ব্ল্যাক হোলই ধরে নেই আপাতত। আর এই পাথরটার ব্যাপারে বলতে গেলে আসলে এই পাথরটাকে বলা হয়েছে কিন্তু গ্রিক গড ক্ল্যাসিয়াসের পৃথিবীতে আগমনেরও 1000 বছর আগে থেকে পাথরটা পৃথিবীতে ছিল। সুতরাং বলা যায় যে এই পাথরটাকে ইনডিরেক্টলি পৃথিবীর সব থেকে পুরনো একটা স্ট্রাকচার হিসেবে এই সিনেমাতে দেখানো হয়েছে। ইভেন এই পাথরটাকে পৃথিবীর সেন্টার হিসেবেও ইন্ডিকেট করা হয়েছে। এছাড়াও আমার ধারণা অনুযায়ী এই পাথরটা আসলে কোনো শয়তানি পাথর, যাকে ওল্ড গডেরা অভিশপ্ত করে একটা বিশাল গোলক ধাঁধার মাঝে বসিয়ে রেখেছে, যার ফলে এই শয়তানি পাথরটা এখান থেকে কখনোই বের না হতে পারে। তবে এখন শয়তান তো শয়তানি হয়, তাই না? পাথর বের না হতে পারলেও সে তার নিজের দিকে সাধারণ মানুষগুলোকে টেনে এনে তার গোলাম বানিয়ে নেয়। পাথরটা আসলে মানুষের আত্মাকে কবজা করে নিত। আপনাদের মনে আছে হয়তো যে বেকি যখন তার বাচ্চা প্রসব করেছিল তখন আমরা মাটির নিচ থেকে অনেকগুলো মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পেয়েছিলাম। এগুলো মূলত কোনো মানুষের ফিজিক্যাল শরীর না, এগুলো আসলে এই পাথরের খপ্পরে পড়ে আত্মা হারিয়ে ফেলা মানুষগুলোর দল। তো এবার দ্বিতীয় প্রশ্নে আসা যাক যে আসলে সেই ঘাস মানবগুলো কারা ছিল। তো এই প্রশ্নের উত্তর তো সরাসরি সিনেমা বা উপন্যাস কোথাও দেয়া নেই, তবে আমার মতে এই ঘাস মানবগুলো আসলে এই পাথরেরই চয়েস করা কিছু স্পেশাল মানুষ, যারা মূলত এই পাথরের সেবা করত, পাথরের পূজা করত আর কি। এছাড়াও তারা ঘাস বাগানের পরিচর্যা করত, যাতে ঘাসগুলো বারবার বড় হয় এবং এর ফলে বিভিন্ন মানুষকে এর ভেতরে ফাঁসানোটা অনেক ইজি হয়ে যায়। তো আমার ধারণা মতে এই ঘাস মানবের আসলে একসময় মানুষের মতোই ছিল, যারা কিনা এই পাথরের খপ্পরে পড়ে এমনটা হয়ে গেছে আর কি। তো এখন আসি তৃতীয় প্রশ্ন, যে রাস্তার পাশের চার্চের ব্যাপারে। তো সিনেমাতে একটা সিন আমি আসলে স্কিপ করেছিলাম, যেটা হলো যে বেকি আর ক্যালকে খোঁজার জন্য যখন বেকির বয়ফ্রেন্ড আসে তখন সে আসলে চার্চের ভেতরেও ঢুকে খুঁজেছিল। চার্চের ভেতরে ঢুকে পড়ার পর সে চার্চে একটা তালাবদ্ধ ঘর দেখতে পায়, আর গল্পের একদম শেষে সেই তালাবদ্ধ ঘরের ভেতরেই ফিরে আসে টোবেন। অর্থাৎ সেই তালাবদ্ধ ঘরের ভেতরে একটা ওয়ার্ম হোল টাইপের কিছু আছে, যার ভেতর দিয়েই এই ঘাস বাগানের ভেতরে যাওয়া যায়, এবং ঘাস বাগানের ভেতরে একটা ওয়ার্ম হোল আছে যার ভিতর দিয়ে আবার এই চার্চের তালাবদ্ধ ঘরে ফিরে আসা যায়। এই চার্চটি মূলত ঘাস বাগানে ঢোকা আর বেরোনোর একটা সেফ গেটওয়ে। এছাড়াও এই চার্চে কিন্তু কোনো ক্রস বা যিশুর মূর্তি ছিল না। তাছাড়াও চার্চের জানালার কাচগুলো
কিছুটা ঘাসের আকার আকৃতিতে রং করা ছিল। তো এই ব্যাপারগুলো দ্বারা আমরা এটা ক্লিয়ার হতে পারি যে চার্চটা আসলে কোনো সাধারণ ধর্মীয় উপাসনালয় ছিল না, এটা ছিল মূলত সেই ঘাস বাগানের ভেতরে থাকা সেই পাথরের পূজারী অর্থাৎ ঘাস মানবদের একটা উপাসনালয়। আর সেই ঘাস মানবেরা মূলত এই যে চার্চের ভেতরে গেটওয়েটা আছে অর্থাৎ ওয়ার্ম হোলের মতো, সেটার ভেতর দিয়ে যাতায়াত করত, আর এখানেই তারা সেই পাথরের পূজা অর্চনা এই টাইপ কিছু করতো আর কি। এছাড়াও এই গল্পে যে সকল মানুষদেরকে ঘাস বাগানের ভেতরে ফাঁসানো হয়েছে তার জন্য কিন্তু চার্চের একটা প্রধান রোল আছে, কারণ এই চার্চের সামনেই তারা সবাই তাদের গাড়ি পার্কিং করে বাগানের ভেতরে ঢুকতো। এখন চতুর্থ প্রশ্ন হলো যে ট্র্যাভিস আসলে কি জীবিত ছিল নাকি সে মারা গেছে, আর সে কেনই বা ঘাস বাগান থেকে বেরোলো না রাস্তা জানা সত্ত্বেও। তো যেমনটা আপনারা জানেন যে এই পাথরটাকে স্পর্শ করার পরপরই মানুষ বা যে কোনো প্রাণীর আত্মা সম্পূর্ণভাবে সেই পাথরের কন্ট্রোলে চলে যায়। আর যেহেতু ট্রেভিস সে পাথরটাকে ছুঁয়েছিল, সুতরাং ট্রেভিসের আত্মা এখন পাথরটির গোলাম হয়ে গেছে। এখন সে তার নিজের ইচ্ছা মতো কোনো কাজই করতে পারবে না। ট্রেভিস টোবেনকে সেই ঘাস বাগান থেকে বের করে দিতে পেরেছিল শুধুমাত্র এই জন্য যে আত্মাটা পাথরের কবজায় যেতে কিছুটা সময় লাগে, আর সেই সময়ের ভিতরেই ট্রেভিস টোবেনকে কথাবার্তা বলে তাড়াতাড়ি সেই ঘাস বাগান থেকে বের করে দিয়েছে, যার ফলে সে আর সেখান থেকে বেরোতে পারে নাই কখনো। আর ট্রেভিসের বেঁচে থাকার প্রশ্ন যখন আসে তখন আমরা বলতে পারি যে সে বেঁচে থাকবে নাকি মারা যাবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে এই কালো পাথরের উপরে। এই পাথরটা কি তার আত্মা বন্দি করে সেই হাজার হাজার মানুষের মতো মাটির নিচে রেখে দেবে, নাকি ঘাস মানবের মতো কিছু একটা বানিয়ে সেই পাথরের সেবক বানিয়ে রাখবে, এই সব কিছুই আসলে ডিপেন্ড করে সেই কালো পাথরের উপরে। তো এই ব্যাপারেও সিনেমা বা উপন্যাসে কোনো কনক্লুশন নেই। আপাতত এই চারটা প্রশ্নের মোটামুটি স্যাটিসফ্যাক্টরি উত্তর হিসেবে এই কয়টাকেই মেনে নেন। যদি মানতে ইচ্ছা না করে দেন তাও মানে নিতে হবে, করার কিছু নাই আসলে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।